এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সকাল সকাল জগিং করতে বের হয়েছেন নাকি ডক্টর সাহেব? সূর্য মনে মনে খুব খুশি হলো। সে তো নয়নার জন্যই এখানে এসেছে, কিন্তু এভাবে যে পেয়ে যাবে কল্পনাও করেনি। মুখে হাসির রেখা টেনে সূর্য বলল, ডাক্তার মানুষ তো একটু নিয়ম মেনটেন করতে হয়, ডাক্তারের সঙ্গ লাগবে বুঝি। নয়না বেঞ্চি কেটে বলল, অমন হাতুড়ি ডাক্তারের সঙ্গ পাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। অন্য কেউ শুনলে অপমান বোধ হতো, কিন্তু সূর্য নির্লজ্জের মতো হেসে বলল, এই ডাক্তারের উপরই কিন্তু একসময় ক্রাশ খেয়েছো মেয়ে। মন্দ শোনা গেলেও কথাটা মিথ্যা নয়। নয়নার মনে দুর্বল একটা স্থান রয়েছে সূর্যের জন্য, যা সে কাউকে বলেনি, আর কখনো হয়তো বলতেও পারবে না। তবে সূর্য এভাবেই যদি নয়নার আশেপাশে সবসময় ঘুরঘুর করে তো কিছু একটা হয়ে যেতে পারে, যা নয়না চায় না। সে কিছু না বলিয়ে ঘরে ফিরে আসে। ভাবনা গোসল শেষ করে তাড়াহুড়ো করে মধ্যে আছে। বেচারি আজ রান্নাও করতে পারেনি। 10 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছতে না পারলে মাহবুব সিকদার তার শির ছেদ্য করে ফেলবে। ভাবনার জলদি কাজ করা দেখে নয়না বলে উঠল, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে আপু। আমি না থাকলে আপনার সমস্যা হতো না। এর চেয়ে ভালো হয় আমি চলে যাই, তাহলে আপনি চিন্তামুক্ত থাকবেন। ভাবনা গায়ে আপন জড়িয়ে উত্তর দিল, আপু ডাকছো কিন্তু মানছো না। নয়না, তুমি আমার ছোট বোনের মতো। তুমি থাকলে আমার বিরক্ত নয়, ভালো লাগে। একাকী বাসায় আসার পর 2খানা কথা বলার মানুষ পাই না এই শহরে। তোমাকে পেয়ে কথা বলার মানুষ পেয়েছি। এছাড়া তোমার এখন সেফটি প্রয়োজন। তোমার ফুফু ভাই হায়ানার মতো তোমাকে খুঁজছে। সূর্য সবটা সামলে নিচ্ছে। পরিস্থিতি ঠিক হলে সেই তোমাকে বলে দিবে কি করতে হবে। নয়না কি বলবে ভেবে পেল না। এমন সময় সদর দরজায় করাঘাতের আওয়াজ শোনা গেল। নয়না জানে মানুষটাকে। ভাবনা ভেবেছে নয়না দরজা খুলে দিবে, কিন্তু তাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে গেল। সূর্যকে আজও সকালে দেখে ভাবনার কোনো ভাবান্তর হলো না, বরং সে সূর্যকে তাগাদ দিয়ে বলল, নয়নকে নিয়ে একবার স্যারের সাথে দেখা করিয়ে আনিস তো সূর্য। আমি বেরোলাম, কিছু লাগলে নয়নাকে বলিস। সূর্য নয়নার পাশে এসে দাঁড়ালো। এই মুহূর্তে নয়না সূর্যকে তার কাছাকাছি আশা করেনি। সে চলে যেতে নিলে সূর্য হাত ধরে ফেলে নয়নার উদ্দেশ্যে বলে, যে তোমাকে আগলে রাখবে তার কাছে নিজেকে নিরাপদ মনে করবে। মনে রাখো, সব পুরুষ নারী লোভী হয় না। গোটা পুরুষ জাতি খারাপ হওয়ার জন্য দলবদ্ধ হতে হয় না। পুরুষ জাতিকে চেনার জন্য একজন পুরুষই যথেষ্ট। সূর্য নয়নার হাত ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, সব পুরুষ যদি খারাপ হতো তবে পৃথিবীর কোনো মেয়েই বাবার রাজকন্যা হতো না। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে বিশ্বাস করতে না পারো, কষ্ট দিও না। সূর্য মুচকি হেসে নয়নাকে এক ঝলক দেখে চলে গেল। নয়নার কি হলো জানে না। বারবার চোখের সামনে সূর্যর আহত মুখখানা ভেসে উঠল। নয়নার ছলছল চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। সে নিজেকে নিজেই প্রশ্ন করল, তুই তো মানুষটাকে দূরে সরিয়ে রাখতেই চাইছিলি, তাহলে কাঁদছিস কেন? উত্তরটা নয়নার অজানা। ব্যস্ত নগরীর ব্যস্ততা শুরু হয়ে গেছে। বারান্দায় চেয়ার পেতে বিষণ্ণ ভগ্ন হৃদয়ে নয়না বাহিরে দৃষ্টি নিপাত করে আছে। সূর্য চলে যাওয়ার পর থেকে অনুশোচনায় ভুগছে মেয়েটা। হৃৎপিণ্ডের যন্ত্রণায় পুড়ছে সে। সে তো মানুষটাকে কষ্ট দিতে চায়নি, কথায় কথায় কি ভুলভাল বকে ফেলেছে। নয়নার মনে পড়ে যায় তার বিধ্বস্ত সময়কার কথা, যখন সে মানুষটি বিপর্যস্ত হয়ে টেনে নিচে ঝাঁপ দিচ্ছিল। তখন এই মানুষটাই তাকে বাঁচিয়ে নিয়েছে। সেই সময় থেকে এই পর্যন্ত মানুষটা নিঃস্বার্থভাবে নয়নাকে আগলে রেখেছে। নয়নার মানসিক শান্তির জন্য শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছে। আজ নয়না তার হৃদয়ে কষ্ট দিল। টেবিলের উপর মুঠোফোন পড়ে আছে। নয়নার দৃষ্টিতে অনেকক্ষণ যাব সেদিকেই সূর্যকে কল দিবে কিনা। 7-5 ভেবে সূর্য নাম্বারে কল লাগালো নয়না। একটি ফোন কলের আশায় সূর্য হয়তো অপেক্ষা করছিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে বলল, এখন আসতে বলবে না প্লিজ, আমি নিজেকে আটকাতে পারবো না। নয়না মুচকি হেসে সূর্যের নিষেধাজ্ঞা কাজটাই করলো। ক্ষীণ স্বরে বলল, আসুন না। সূর্যের ছটফটে কণ্ঠ থেমে গেল। ভেসে উঠল এক চিলতে গভীর নিঃশ্বাস। থেমে থেমে উত্তর দিল, দরজা খোলো। অবাকে চূড়ান্ত পর্যায়ে নয়না।
সূর্য দরজার সামনে দাঁড়িয়ে আছে, তার মানে সে যায়নি, এতক্ষণ দরজার পাশেই ছিল। তাড়াহুড়োই নয়না নিজের দিকে খেয়াল করলো না, সোজা দরজার কাছে এসে খুলে দিল। এলোমেলো কেস, চিন্তিত মুখ, ভরাট চোখচোরা চঞ্চল মন, এতটুকুতেই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সূর্য। তার অবাধ্য মন চলে যেতে চায়নি, সে জানতো নয়না তাকে খুঁজবে। হলো তাই। সূর্য মুচকি এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, তাবরেজ তুর্যকে কি মনে ধরেছে? নয়না নতমুখী হয়ে উত্তর দিল, অল্প স্বল্প মনে ধরেছে, কিন্তু পুরোটা না। তা পুরো মন দখল করার জন্য ডাক্তারকে কি মনোবিজ্ঞ বিদ্যা পড়া শুরু করে দিতে হবে? নয়নার হাসি পাচ্ছে, গম্ভীর তুর্যের থেকে ঠোঁট কাটা তুর্য বড্ড অশান্ত। নয়নাকে নাস্তানুবোধ করতে এক পা এগিয়ে দরজা ছেড়ে দাঁড়িয়ে উত্তর দিল, আপনার মনকে শক্ত করে বেঁধে আমাকে দিয়ে দিন, তাহলেই চলবে। মানুষের জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে কারো জানা নেই। গল্প উপন্যাসের মতো যদি বাস্তবের জীবন হতো কতই না ভালো হতো, কিন্তু হায়, বাস্তবতা খুবই কঠিন। নয়নাকে অস্থিরতার মধ্যে রেখে তুর্য দরজা আটকে বেঘরে ঘুমোচ্ছে। সেই সকালেই তুর্য এসেছে। নয়নার বলা কথা শুনে বেচারা বিশাল বড় ধাক্কা খেয়েছে। তাই তো বলা নেই কোয়া নেই, চাট করে গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। নয়না অনেকবার ডাকার চেষ্টা করে, না ডেকেই ফিরে আসে। দুপুর হতে চললো, তুর্য এখনো ঘুমাচ্ছে। নয়না ভাবছে তুর্যর পরিবারের কথা। এই যে সকাল থেকে তুর্য বাড়ি ছাড়া, আর খবর কি পরিবারের মানুষজন রাখছে, চিন্তা করছে না বুঝি? আশ্চর্য মানুষটার, আশ্চর্য পরিবার, কোনো চিন্তা ভাবনা নেই। ভাবনার বিবর থাকায় নয়নার সময়ের খবর নেই। যখন ধ্যান হলো ততক্ষণে জোহারের আজান দিয়ে দিল। নয়নার কিছু খাওয়া হয়নি, মূলত অতিরিক্ত চিন্তায় কিছু খায়নি, কিন্তু না খেয়ে আর কতক্ষণ। সূর্য ঘুম থেকে উঠলেও তো কিছু দিতে হবে। 7-5 ভেবে 2 হাতে চুল পেঁচিয়ে খোপা করে নিল নয়না। শান্ত তুর্যের সামনে মাথায় ওড়না চেপে রাখে। এখন যেহেতু তুর্য নেই, তাই ওড়না শরীরে পেঁচিয়ে রান্নাঘরের দিকে ছুটে। ফ্রিজের মাছ মাংস ছাড়া আর কোনো অপশন নেই নয়নার কাছে। অগত্যা দেশি মুরগি ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ডুবালো। ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করে নয়না ক্ষান্ত হলো। সময়ের হিসাব কালে নয়না দেখতে পেল দুপুর 2টা বাজে। এখনো মানুষটা ওঠেনি। ডাক্তার মানুষের সময় নাকি অনেক মূল্যবান হয়, তাই সময়ের হিসাব। নয়না অন্তরে সাহস সঞ্চার করে গেস্ট রুমে দরজায় করাঘাত করলো। 2 মিনিটের মধ্যে তুর্য দরজা খুলে নয়না চিন্তিত মুখখানা দেখে হেসে উঠল। ঘুম ঘুম কণ্ঠে বলল, 1 কাপ কফি করে দিবে নয়ন, আমি ফ্রেশ হয়ে আসছি। তুর্যের ঘুম জড়ানো কণ্ঠস্বর নয়নার হৃদস্পন্দনে অস্বাভাবিকতা বাড়িয়ে দিল। সে বুকের বাম পাশটায় চেপে ধরে কফি বানাতে চলে গেল। প্রায় 5 মিনিট পর তুর্য ফ্রেশ হয়ে বের হয়। তুর্যের ব্যাপারে নয়না একটা বিষয় বুঝতে পেরেছে। তুর্য একদম ফিটফাট থাকতে পছন্দ করে। এই যে ফ্রেশ হওয়ার পর তুর্যের পোশাক থেকে শুরু করে মাথার চুল, হাতের ঘড়ি সব ঠিকঠাক করেই বের হয়েছে। তুর্য মুঠোফোন বের করে কাউকে ফোন করলো। নয়না এই সুযোগে কফি কাপ তুর্যের সামনে টেবিলের উপর রেখে সরে আসলো। ফোনে ব্যস্ত থাকলেও তুর্য সবটা খেয়াল করলো। কথা বলা শেষে জোরে নয়নাকে ডেকে বলল, কোথায় গেলে? ইস, মনে হচ্ছে বিয়ে করা বউকে আহ্লাদ করে ডাকছে। নয়না ঘর থেকে মাথা বের করিয়ে পড়ল। কিছু লাগবে? কফির কাপ চুমুক দিয়ে তুর্য প্রত্যুত্তরে বলল, চিনি ছাড়া কফির সাথে তোমাকে লাগবে। নয়না ভেঙচি কাটলো। একাকী পুরুষের সামনে থাকতে আপত্তি প্রকাশ করে বলল, নুন ছাড়া যেমন তরকারিতে স্বাদ নেই, সম্পর্ক ছাড়া তেমন পুরুষের আশেপাশেও থাকতে নেই। সকাল থেকে তাহলে তৃতীয় লিঙ্গের জন্য কি দরজার সামনে ঘুরঘুর করেছো? নয়না নাসিরকে উত্তর দিল। ছি, কিসব কথা। তুর্য হাসলো। কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, উচিত কথা বললেই ছি। এদিকে যার মন নিয়ে নিতে চাইছো তাকেই অনাহারে রাখছো, এটা ঠিক নয় নয়ন। নয়না জিব্বায় দাঁত চেপে ঘর থেকে বের হয়ে আসলো। সে ভুলেই বসেছিল তুর্য সকাল থেকে না খাওয়া। ভাবনার ফ্ল্যাটটা খুবই ছোট, 2টা বেডরুম, ডাইনিং ও পাকা ঘর। এতটুকুতে টুকটাক জিনিস নিয়ে মেয়েটা ফ্ল্যাট সাজিয়েছে। সোফার টেবিলে নয়না বিরিয়ানি রাখলো। বিরিয়ানি ঘ্রাণে সারা ঘর মমো করছে। তুর্য লম্বা করে নিঃশ্বাস টেনে নিজেই প্লেটে খাবার পরিবেশন করে দিল। নয়না তখনও দাঁড়িয়ে আছে, সে কি করবে ভেবে পাচ্ছে না। তুর্য ততক্ষণে 1 লোকমা মুখে পুরে নিয়েছে। নয়নার হাতে রান্নার তুলনা হয় না। তুর্য এই পর্যন্ত যা যা খেয়েছে অমৃত মনে হয়েছে। তুর্য এতটাই এক্সাইটেড ছিল যে নয়নার কথা ভুলে গেল। একাকি 1 প্লেট বিরিয়ানি শেষ করে আর একবার নিল। তুর্যের তৃপ্তি সহকারে খাওয়া দেখে নয়নার ভালো লাগলো। সে হেসে বলল, আরেকটু দিব? তুর্যর এতক্ষণ পর নয়নার কথা স্মরণে আসলো। সে নয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে আছো কেন?
এদিকে আসো। তুমি কি জানো তুমি কত মজার রান্না করো? কিভাবে জানবে? আসো, এক লোকমা খাইয়ে দিই, আমার থেকে খেয়ে বলবে কেমন হয়েছে। বলতে বলতে তুর্য নয়নাকে বসিয়ে এক লোকমা মুখে ঢুকিয়ে দিল। তুর্যের আকস্মিক কাজে নয়না নিঃশ্বাস নেওয়ার মতো সময়ও পেল না। মুখে খাবার নিয়ে হতবিহ্বল হয়ে বসে রইল। এক্সাইটেড হয়ে তুর্যের করা কাজে সেও বিস্মিত হলো। নয়না তাকে ভুল বুঝলো না তো? নয়নাকে স্বাভাবিক করার জন্য সে বলল, আমার চাচ্চু বলে আমার হাতের রান্না নাকি অনেক মজার। তোমার কি মনে হয়? মুখের খাবার কোনো মতে গিলিয়ে নয়না উত্তর দিল, ভালো। ভালো তো হতেই হবে। আমি যে বিরিয়ানিতে বিশেষ কিছু মিক্সড করি। নয়না জানতে ইচ্ছে করলো না কি মিক্সড করে তুর্য। দেখা গেল তুর্য নিজেই বলল। জানতে চাও বিশেষ জিনিসটা কি? মাথার সাই দিয়ে নয়না সম্মতি জানালো। তুর্যের খাওয়া শেষ। প্লেটে পুনরায় বিরিয়ানি তুলে নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, ভালোবাসা। বিস্মিত চোখে নয়না তুর্যের দিকে তাকালো। প্রত্যুত্তরে কি বলবে সে? লজ্জা গ্রাস করছে নয়নাকে। তুর্য নয়নার হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলল, পুরুষের এটো থালায় খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে। খেয়ে প্রমাণ করো তো কথাটা সত্য নাকি মিথ্যা। দুপুরে খাবার টেবিলে হরেক পদের খাবার সাজিয়ে রাখা হয়েছে আকলিমার বাসায়। অভিজাত্যপূর্ণ আসবাবপত্র চিকচিক করছে টেবিলের উপর। আকলিমা মাথায় হাত রেখে ভাবছে এই আসবাবপত্র সে কবে কিনেছিল মনে নেই। এর মধ্যে মাসুদা ও বাসার ঘর থেকে বের হয়ে আসলো। খাবার টেবিল দেখে মুচকি এসে বলল, আসলে আমার পাতিলে রান্না করা খাবার পছন্দ না। সারা জীবন রান্নাঘরে দামি প্যান দেখে অভ্যস্ত। সকালে নোংরা পাতিলগুলো দেখে গা ঘিন ঘিন করছিল। এখন ঠিক আছে, থ্যাংক ইউ জানু। বাসের খুশিতে গদগদ করছে। দুপুরেই মাসুদা মোটা অঙ্কের টাকা দিল বাসারের হাতে। সেই টাকা দিয়ে এসব কেনা। থলে ভর্তি টাকা আর সুন্দরী বউ পেলে মা ভাইকে কে চেনে। আকলিমা বাসারকে রাম ধমক দিল, টাকা পেয়েছিস কোথায়? এত টাকা দিয়ে ইঞ্জিনিয়ার বানালাম, আমাদের তো একটা সুতা পর্যন্ত কিনে দিতে পারিসনি, আর বউ বলার সাথে সাথেই লাখ লাখ টাকা বের করছিস। টাকা কোথায় পেলি? উফ মা, এত কৈফিয়ত চাচ্ছ কেন? খেলে খাও, নয়তো আমাকে খেতে দাও। মাসুদাও কাল থেকে না খেয়ে আছে। আকলিমার আগে গজগজ করতে করতে না খেয়েই চলে গেল। বাসার মাকে ফেরালো না। মাসুদার হাত ধরে দৃষ্টিভঙ্গিতে বলল, এবার তো কাছে আসো না সোনা। মাসুদা খাবার খাওয়ার বাহানায় প্রত্যুত্তর দিল, জানোই তো পালঙ্ক ছাড়া আমি ঘুমাতে পারি না। টিভিতে দেখলাম কাকলি ফার্নিচারে 1 লাখ টাকার পালঙ্ক বিক্রি হচ্ছে। আমার সেটা চাই। আর যদি এনে না দাও তাহলে কাছে আসতে পারবে না। বাসার মাসুদার গলার 2 ইঞ্চি নিচে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি বললে 1 লাখ টাকার খাট কেন? পুরো ফার্নিচারের দোকান তুলে আনবো। জানেমান আজই নিয়ে আসবো, আর রাতেই। মাসুদা লজ্জা পাওয়ার ভান করে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলো। এদিকে বাসার মনে মনে এই বলে পৈশাচিক আনন্দ পাচ্ছে। টাকার থ্রু তো আমার ঘরেই, চাইলে 1 লাখ কি আর 10 লাখ টাকা খরচ করলেও টাকা কমবে না। বিকাল 4টায় মিছিল নয়নাকে নিতে আসলো। ভাবনা তখন বাড়িতে ছিল। আশ্চর্যজনকভাবে সেও নয়নাকে মিছিলের সাথে যেতে রাজি হলো। অথচ 2 দিন আগেও ভাবনা নিষেধ করেছিল। নয়না খুশি মনে ব্যাগপত্র গুছিয়ে নিল, কিন্তু বিপত্তি ঘটল তুর্যের কথা মনে পড়ার। তুর্য যাওয়ার আগে বলে গেছে যে আগামীকাল নয়নাকে নিয়ে তার চাচার কাছে যাবে। যদি আগামীকাল এসে নয়নাকে না পেয়ে মন খারাপ করে, তখন সে কি করবে? বিছানায় বসে নয়না হাজারো কথা ভাবছে। নয়নাকে বসে থাকতে দেখে মিছিল এগিয়ে আসলো। আজলা ভরা মুখখানা উঁচু করিয়ে বলল, কি হয়েছে আমার জানটা? উনি যদি রাগ করে? নয়নার উনিটা যে কে তা মিছিল খুব ভালো করেই জানে। তবুও নয়নাকে বাজিয়ে দেওয়ার জন্য বলল, তোর উনিটা কি ডাক্তার তাবরেজ তুর্য? নয়ন? লজ্জায় নয়নার গাল দুটো লাল টমেটো হয়ে গেল। মিছিল তা দেখে নয়নার কাছে এসে আরো খোঁচানোর উদ্দেশ্যে বলল, কি নয়ন, কত দূর গড়লো শুনি? এটে কি সব হয়ে গেছে? নয়না আশ্চর্য হয়ে যায়। এই মিছিলটা এত দুষ্ট হলো কবে থেকে? নয়নাকে নাস্তানুবোধ করার জন্য বটরাজ এসেছে। নয়না কপটে উত্তর দিল, একটু বেশিই ভাবছিস, ওই সব কিছু না। নয়না নার্ভাসের কারণে ঘামতে শুরু করে। মিছিল বিষয়টা খেয়াল করলে নয়নাকে জড়িয়ে ধরে বলল, আমার নয়নতারা, তুই কি জানিস আকাশের বুকে ওই জ্বলন্ত একটা চাঁদ? তোকে যে পাবে সে খুব ভাগ্যবান হবে। নয়না চোখের সামনে তুর্যের প্রতিচ্ছবি ভেসে উঠল। পছন্দের মানুষ বলে কথা। লজ্জায় নয়না মিছিলকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল,
সে ভাগ্যবান নয় মিছিল, বরঞ্চ তাকে যেই মেয়ে পাবে সে ভাগ্যবতী। মিছিলদের বাড়িতে প্রবেশ করে নয়নার বিস্ময় শেষ হলো না। আর্টিফিশিয়াল ফুল দিয়ে গেট থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত সাজানো হয়েছে। রংধনু 7 রং যেভাবে দূর আকাশে মেলে থাকে ঠিক তেমন ভাবে ফুলগুলোকে সাজানো হয়েছে। অদূরে স্টেজ সাজানো হয়েছে। নয়না সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছেলের আনন্দ আজ দেখে কে। প্রিয় বান্ধবীকে নিয়ে বাড়িতে এসেছে, এই আনন্দ ধরে রাখার মতো নয়। বাড়িতে প্রবেশ করে উচ্চস্বরে হাঁক ছাড়ল মিছিল। মা, তোমার মেয়েকে নিয়ে এসেছি, কোথায় গেলে? মিছিলের মা পাশের ঘরেই ছিল। মেয়ে ডাকে ঘর ছেড়ে নয়নাকে দেখতে পেয়ে কাছে এসে জড়িয়ে ধরলো। পরম মমতার আদরের সাথে বলল, এখন কেমন আছো মা? নয়না মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি। মিছিলের বাবা নুরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। সারা বছর তার দেখা মিলে করি। ব্যবসার কাজে এই শহর থেকে ওই শহর ঘুরে বেড়াচ্ছে হয়। ছেলের বিয়ে উপলক্ষে বাসায় থাকা। নয়নাকে দেখা মাত্রই বলতে শুরু করলো, সেদিন আমি বাড়ি থাকলে তোমাকে ওই পশুদের সাথে যেতে দিতাম না। ভালো করেছো চলে এসেছো, এখন থেকে এখানেই থাকবে। নয়না মুচকি হেসে সায় দিল। মিছিলের মা 2 মেয়েকে এবার তাগাদ দিল, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। খবরদার মিছিলের সঙ্গ পেয়ে বসে থাকবি না নয়না। এই মেয়েটা আস্ত অলস, আমার সাথে কোনো কাজই করতে চায় না। দুজন এসে আমাকে সাহায্য করবি। নয়না হেসে বলল, আন্টি, ছেলেপক্ষের বিয়ের অনুষ্ঠান কেমন হয়? মেয়ে বিদায়ের সময়ে মেয়ে পক্ষরা যেভাবে কান্না করে ছেলেপক্ষ কি কান্না করে? নয়না ছেলেপক্ষের জমজমাট বিয়ে দেখেনি। ময়মনসিংহে থাকতে মেয়েদের দুমদাম বিয়ে হতে দেখেছে, তাও দূর থেকে। ছেলেদের বিয়ে দেখেনি। কেন দেখেনি সে নিজেও জানে না। ছেলেপক্ষের বিয়ে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে নয়না। লজ্জে সে কাউকে জিজ্ঞেস করতে পারছে না। আর সন্ধ্যায় মেহেদির অনুষ্ঠান। আগামীকাল গায়ে হলুদ। মেহেদি অনুষ্ঠানের আয়োজন চলছে। মিছিলও সেখানেই ব্যস্ত। নয়না একাকী ঘরে বসে মুঠোফোন হাতে নিয়ে বসে রইল। সূর্যের নাম্বারটাতে ডায়াল করে কয়েকবার কেটে গেল। সে আসার পর থেকে মানুষটার সাথে কথা হয়নি। সেও তো একবার খবর নেয়নি। নয়নার বুঝি অভিমান হয় না? পরক্ষণেই নয়নার মনে পড়ল, সূর্য তো এখন নাইট শিফট চলছে। হয়তো মানুষটা ঘুমাচ্ছে। শুধু শুধু ফোন করে ডিস্টার্ব করা ঠিকই ঠিক হবে। মুঠোফোন রেখে দিল নয়না। বিকেলে না হয় ফোন করে নিবে সে। এদিকে বিছানায় শুয়ে কিছুক্ষণ পর পর মুঠোফোন চেক করছে সূর্য। একটি কলের আসার ঘুম হচ্ছে না তার। অথচ মেয়েদের কোনো চিন্তা নাই। সে হয়তো এতক্ষণে বিয়ে বাড়িতে নেচে গিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যা লগ্নে নয়না ব্যতীত সবাই তৈরি হয়ে দিল। নয়নার অস্বস্তি হচ্ছে এত মানুষের ভিড়ে যেতে। মিছিল কোথায় থেকে দৌড়ে আসলো, হাতে করে একটি শপিং ব্যাগ নিয়ে। হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো মেয়েটা। নয়না এক গ্লাস পানি এগিয়ে দিলেও তার মনোযোগ মিছিলের দিকে। শপিং ব্যাগে কি আছে দেখার ইচ্ছে নেই। মিছিলকে পাশে বসিয়ে বলল, কুকুরের দৌড়ানো খেয়েছিস নাকি? এভাবে হাঁপাচ্ছিস কেন? নয়না খেয়াল করলো মিছিল খুব সুন্দর সবুজ রঙের লেহেঙ্গা পরেছে। সবুজ রংটা বেশ মানিয়েছে মিছিলের গায়ে। আমরা সাধারণত যারা গাঢ় রঙগুলো অ্যাভয়েড করি তারা হঠাৎ সেই রঙের পোশাক পরলে ফুটে ওঠে। মিছিলের সবসময় সবুজ রং অপছন্দ। আজ পরার পর সবুজ পরই লাগছে। মিছিল শপিং ব্যাগ নয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, বাঘের খপ্পরে পড়েছিলাম, এটা দর, পরে তৈরি হয়ে নে। আমি মায়ের কাছ থেকে গহনা নিয়ে আসছি, একসাথে সাজবো। যেভাবে এসেছিল সেভাবেই নয়নাকে একা ফেলে দৌড়ে চলে গেল মিছিল। নয়নার প্রত্যুত্তরে অপেক্ষা করলো না মেয়েটা। কি ধুরন্ধর মেয়ে। নয়না একবার হাতের কাছে পেলে উত্তম মাধ্যম দিবে। শপিং ব্যাগ খুলে সুন্দর সবুজ রঙের একটি আনারকলি দেখতে পেল নয়না। সবুজ রঙের সাথে লাল ওড়নার কম্বিনেশন দারুণ লাগলো তার কাছে। সময় অপচয় না করে নয়না জামা পরে নিল। মিছিল কাউকে বকতে বকতে ঘরে প্রবেশ করলো। তার হাতে গয়নার বাক্স। নয়নাকে দেখা মাত্রই গয়নার বক্স বিছানায় রেখে এসে জড়িয়ে ধরলো। নয়নার গালে চুমু খেয়ে বলল, আমার নয়ন চারটাকে দারুণ লাগছে, রংটা তোর শরীরে খুব মানিয়েছে। আয় তোকে গহনা পরিয়ে দেই মা। নয়না নাকচ করলো। সে তাদের গহনা কেন পরবে? মিছিলে চোখ রাঙানো দেখিয়ে নয়না চুপটি করে বসে রইল। সিম্পল একটা গহনা সেট নয়নাকে পরিয়ে দিল মিছিল। তাতেই অপরূপ লাগছে। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল এনে নয়নার চোখে পরিয়ে দিল মিছিল। এবার যেন মেয়েটার রূপের সৌন্দর্য বেড়ে গেছে। নয়নাকে বসিয়ে মিছিলে তৈরি হয়ে নিল। একসাথে 2 বান্ধবী ঘর থেকে বের হতেই মিছিলের মায়ের সামনে পড়লো। ভদ্রমহিলা নয়নার এরূপ আগে কখনো দেখেনি। আঁচলা ভরে এক হাত রেখে বলল,
ইনশাল্লাহ। আমার মেয়েটাকে তো অল্প সাজে অপূর্ব লাগছে। নয়না লজ্জা পেয়ে মাথা নত করে রাখলো। মিছিলের মা হেসে চলে গেল। স্টেজ রেখে পুরো ছাদ ডেকোরেশন করা হয়েছে লাল নীল রং, কাগজ ও শতকের মতো আয়না দিয়ে। নয়না হাঁ করে সবটা দেখছিল। এত কিছুর মধ্যে বেচারি মনে মনে তুর্যকে খুব মিস করেছে। কিছুক্ষণ আগে সে মনে সাহস সঞ্চার করে তুর্যকে ফোন করেছিল। লজ্জায় লাল নীল হয়ে তুর্য স্বর শোনার অপেক্ষায় করছিল, কিন্তু আফসোস নয়নার মনের বাসনা পূর্ণ হলো না। তুর্যর ফোন বন্ধ ছিল। নয়নার মনটাই খারাপ হয়ে যায়। বর্তমানে নয়না ঘুরে ঘুরে ছাদে ডেকোরেশন দেখছে। মিছিল ছাদে আসতেই ব্যস্ত হয়ে পড়েছে। নয়না একাকি ঘুরেছে। ফটো সেশনের জন্য একটা স্থান তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়ালে 10টি আয়নার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পাওয়া যাবে। নয়না সেখানে দাঁড়িয়েছিল। আচমকা সে পিছনে জলপাই রঙের পাঞ্জাবি পরিহিত তুর্যকে দেখতে পেল। 1 মিনিট 2 মিনিট কতক্ষণ সময় ধরে এসে তাকিয়েছিল হিসাব নেই। তুর্য তার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভুল ভেবে নয়না দৃষ্টি সরিয়ে পুনরায় তাকালো। এবারও সে তুর্যকে দেখতে পেল। নয়না বুঝতে পারলো তুর্য তার কল্পনায় নয়, বাস্তবে দাঁড়িয়ে আছে। মস্তিষ্কে বিষয়টা গেঁথে যেতেই নয়না চট করে তুর্যের দিকে ফিরে তাকালো। এদিকে তুর্য নয়নাকে দেখিয়ে অন্য এক পৃথিবীতে চলে গেল। সাজগোজহীন নয়নাকে যতটা স্নিগ্ধ লাগে, সাজগোজ করা নয়নাকে ততটা অপরূপ লাগছে। লজ্জায় নয়না মাথা নত করে রাখলো। তুর্য মুঠোফোন বের করে এই অবস্থাতেই তার এবং নয়নার কিছু ছবি তুলে দিল। নয়না কাছাকাছি এসে মাথার সুরে বলল, তুমি সবুজ পাতার বুকে সেই পদ্মফুল, যার রূপের আগুনে ঝলসে যাচ্ছে আমার বুক। নয়না চোখ তুলে তুর্যের দিকে তাকালো। কাজল দিঘি চোখে তুর্য মুহূর্তেই ডুবে গেল। বিড়বিড় করে বলল, এই কাজল দিঘি মেয়েটাই তাবরেজ তুর্যের অস্তিত্ব জুড়ে আছে। নয়না স্পষ্ট শুনতে পেল কিছুটা অভিমান হলো তুর্যের প্রতি। সে অকপট সুরে বলল, আসলেন কেন? তুর্য হাসি মুখে জবাব দিল, তবে কি চলে যাব? বলছি কি কি বলতে চাও? ফোন বন্ধ ছিল যে। সারাদিন খোঁজ নিয়েছো? আপনিও তো নিলেন না। আমি আর তুমি কি এক? ছেলেরা কি সব পারে? মেয়েদের কোনো অধিকার নেই? তা বলিনি, বাদ দাও, কাছে এসো, কথা আছে। দূর থেকেই বলুন, কাছে আসলে পাপ হবে। বড্ড কথা বলো। কার কাছে শিখেছো? মিছিল কি পড়িয়ে পড়িয়ে নিয়ে এসেছো? নয়না মিছে অভিমান করে চলে যাওয়া ভান ধরে বলল, বোবা নই, কথা জানি। ঝগড়ার ডাবল পারি। বিয়ের পর করো। নয়না থেমে গেল। বিয়ের পর বলবে এর অর্থ কি? তুর্যের দিকে প্রশ্নবোধক চাকরি দিল সে। বলল, বিয়ে করবে আমায় নয়ন? নয়না প্রত্যুত্তর করলো না। আবার দাঁড়ানো থেকেও ওর রইল না। তা দেখে তুর্য এগিয়ে এসে বলল, চলে যেতে হবে, হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে, এবার বিদায় দাও নয়ন। নয়নার বলতে ইচ্ছে করছে, যাবেন না তুর্য? সে বলতে পারল না। গলায় কি যেন আটকে আছে। সূর্যকে এগিয়ে দেওয়ার বাহানায় সম্মুখে হাঁটা শুরু করলো। এদিকে মিছিল তুর্যকে দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে এসে পড়ল, সারাদিন আমাকে জ্বালিয়ে প্রেমময়ীর সাথে কথা বললেই চলে যাচ্ছেন, এটা মানব না। আজ সারাদিন তুমি আমার খুব উপকার করেছো, এখন বলো কি চাও? মিছিলের হাতে মেহেদি ছিল। সে ভেবে উত্তর দিল, হাত বাড়িয়ে দিন বলছি। তুর্য হাসি মুখে হাত বাড়িয়ে দিল। মিছিল সুন্দর করে একটি টি এবং একটি এন ইংরেজি অক্ষরে লিখে লাভ সেভের মধ্যে আবদ্ধ করে দিয়ে পড়ল, আজীবন আমার জানটার মুখে এভাবেই হাসি ফুটিয়ে রাখবেন ভাইয়া, এটা আপনার এই ছোট বোনের আবদার। তুর্য মুচকে এসে অন্য হাতে মিছিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রত্যুত্তরে পড়ল, যেদিন থেকে তার দুঃখগুলো মুছে দেওয়ার দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই তাকে নিজের করে নিয়েছি। মিছিল ছলছল চোখে তাকিয়ে রইল। কেউ ডাক দেওয়ার তুর্যকে বিদায় জানিয়ে চলে গেল। মিছিলদের বাড়ির গেটের কাছাকাছি আসতেই নয়না থেমে যায়। তার পিছনে তুর্য ছাদ থেকে নামতে দেরি করছে। নয়নার কাছাকাছি এসে তুর্য কঠিন এক আবদার চুড়ে বসল, একবার তোমার হাতটা ধরতে দিবে নয়ন? নয়না কি করবে বুঝতে পারছে না। নয়না দাঁড়িয়ে রইল, নীরবতার সম্মতির লক্ষণ। তুর্য এটা ভেবে মুচকি এসে নয়নার হাত মুষ্টিবদ্ধ করে ধরে পড়ল। এই হাত কখনোই ছাড়বো না, সাবধানে থেকো নয়ন। তুর্য চলে গেল, রেখে গেল থরথর করে কাঁপতে থাকা নয়নাকে। তুর্য যেই হাত ধরেছিল সেই হাত চোখের সামনে মেলে ধরে নয়না। তুর্যের হাতে আঁকা মেহেদির ছাপ তার হাতে লেগে আছে। নয়না আশ্চর্য হয়ে তা দেখে বলল, মানুষটা ইচ্ছে করেই এই কাজ করলো। গাজীপুর থেকে প্রায় 37 কিলোমিটার দূর মওনা চৌরাস্তায় অবস্থিত কাকলি ফার্নিচারের প্রধান শোরুম। বাসারকে তার স্ত্রী 1 ঘন্টার পর জার্নি করে এখানে নিয়ে এসছে।
শোরুমে প্রবেশ করতেই নিচতলায় খাট, সেলফি কেবিনেট ইত্যাদি সামগ্রী দেখতে পাওয়া গেল। মাসুদার নিচতলায় কোনো কাজ নেই, তাই বাজারকে নিয়ে সোজা দোতলায় উঠে গেল। সোফা, খাট সহ নানা রকম কাঠের আসবাবপত্র সাজানো গোছানো রয়েছে। মাসুদা 1 লক্ষ টাকার পালঙ্কর কাছে এসে ছুঁয়ে দেখছে। বাজারও খুব খুশি। তাদের মতো মধ্যবিত্তের ঘরে 1 লক্ষ টাকার পালঙ্ক মানে কত কিছু। আর টাকার বিষয়টা ও বাজারকে ভাবাচ্ছে না, কেননা টাকার থালিকেই তো বিয়ে করে এনেছে। এখন কি আর চিন্তা আছে। শোরুমের মালিক সোহেল রহমান বাসার এবং মাসুদাকে হাসি মুখে স্বাগত জানিয়ে বলতে শুরু করলো, আপনারা খুব লাকি, বুঝলেন? পৃথিবীতে কতজন আর আছে যারা পালঙের উপর ঘুমায়? পৃথিবীতে 80% মানুষরা দামি গাড়ি, দামি পোশাক কিনে টাকা উড়ায়, যা আজ আছে কাল নেই। কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কাকুলি ফার্নিচার বিশ্বের একমাত্র বাইরের ফার্নিচার, যার দামে কম কিন্তু মানে ভালো। ভদ্রলোকের বিশাল ভাষণ শুনে বাসার মনে মনে বলল, বিক্রয় করার অভিনয় কৌশল হলো কথার আকর্ষণ। তুমি মেয়ে বলতে থাকো। মাসুদা খুশিতে গদগদ হয়ে বাচ্চার উদ্দেশ্যে বলল, আমি আজই 1 লক্ষ টাকার পালঙ্ক ঘরে নিয়ে যাব। প্লিজ প্লিজ তুমি ব্যবস্থা করো। বাসার স্ত্রীকে আশ্বাস দিয়ে সোহেল রহমানের উদ্দেশ্যে বলল, আপনি সব ফর্মালিটি পূরণ করুন, আমরা এটাই নেব। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা আজই আপনাদের ঠিকানায় পৌঁছে দেব। ফর্মালিটি পূরণ করে বাসার ও মাসুদার শোরুম থেকে বের হয়ে আসে। সিঁড়ি ডিঙ্গিয়ে নিচে নামার সময় মাসুদা সোহেল রহমানের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসে। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ, গাঁঠা ছাড়া বিয়ে বাড়ির আমেজ জমে ওঠে না। 19 শতকের সময় দাদি চাচিরা গলা ছিঁড়ে গান গাইতো, একজোট বেঁধে গীত গাইতো। বর্তমান জেনারেশনে গানগুলো কোথায় হারিয়ে গেছে। বাংলা গানের পরিবর্তে হিন্দি বা ডিজে গান চলে হলুদের অনুষ্ঠানে। ময়মনসিংহ থাকতে নয়নার ভাই বোনেরা হলুদের গান শুনে নাচত। কোনো একদিন হলুদের আনন্দ নিয়ে গল্প করেছিল, সেই সুবাদে আজ মিছিল। একমাত্র বন্ধুর জন্য হলুদের গান বাজাতে বলল। নয়নার দেখা সেই স্টেজে হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে। এক পাশে সাউন্ড বক্সে হলুদের গান বাজছে, অপর পাশে স্টেজে বাচ্চারা নাচছে। বিকেলের এই সময়টা মানুষের আনাগোনা কম, অতিথিরা এখানে আসা শুরু করেনি। নয়না এই সুযোগে বাচ্চাদের আনন্দ উপভোগ করছে। বাচ্চাদের ভুলভাল নাচে করতালি দিয়ে উৎসাহ দিচ্ছে সে। মুখে তার ভুবন ভোলানো হাসি। দূর থেকে কেউ যে তার হাসিতে মাতোয়ারা হচ্ছে, এইদিকে তার খেয়াল নেই। নয়নার পাশে তুর্য এসে দাঁড়ালো। নয়নার সেদিকে খেয়াল নেই। তুর্যর ওই বাচ্চাদের উপর হিংসে হচ্ছে, তাদের স্থানে সে কেন থাকলো না? তুর্যর জন্য তাহলে নয়নার ঠোঁটে হাসি ফুটে উঠত। নয়নার পাশে কেউ দাঁড়িয়ে আছে, এই বিষয়টা তখন খেয়াল হলো যখন তুর্য নয়নার হাতে একটি শপিং ব্যাগ তুলে দিলে। উৎসুক দৃষ্টিতে নয়না তুর্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? তুর্য নির্লিপ্ত কণ্ঠে বলল, শাড়ি। আমি নিতে পারবো না। নয়না শপিং ব্যাগে তুর্যের হাতে ধরিয়ে দিল। সে আর তুর্যের কাছে ঋণী হয়ে থাকতে চায় না। নয়না চলে যেতে নিলে তুর্য নয়নার হাত ধরে ফেলল। নয়নার হাত টেনে একদম নিজের কাছে এনে বলল, আমার সব তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি, তোমার দুঃখকে নিজের করে নিয়েছি। আজ আমার খুশির জন্য এটা নিতে পারবে না নয়ন? নয়না শরীরে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে দিল। ছলছল চোখে বলল, আমাকে ছোবেন না তুর্য, অতীতের ঘাত তাজা হয়ে ওঠে। আপনাকে আমি শ্রদ্ধা করি, আমি চাই না দ্বিতীয়বার আপনাকে অবিশ্বাস করতে। তুর্য গাঢ় চোখে নয়নাকে দেখে নিল। মেয়েটা কি তাকে ভয় পাচ্ছে? তুর্যের উদ্দেশ্য তো খারাপ ছিল না। অবশ্য সে এখনো নয়নার কাছে পরপুরুষ। নয়নার অনিচ্ছায় ছোঁয়া ঠিক হয়নি। তুর্য 2 হাতে মাথার চুল টেনে বলল, আচ্ছা সরি, ছুবো না, কাছেও আসবো না। তবে আমার কথা শোনো, মানতে চাও না কেন? আমি কি তোমার দিকে বাজে উদ্দেশ্যে তাকিয়েছি? তোমাকে ভালোবাসি, বুঝতে চাইছো না কেন? তুর্যের উচ্চ আওয়াজে নয়নার অন্তর কেঁপে উঠল। তুর্যের বলা একটা কথাও খুলল। সেই বেশি বেশি বুঝে। নয়নাই বা কি করবে? তার অতীত খুবই বিশ্রী। একজনের জন্য সে তুর্যকে কষ্ট দিল, যে কিনা নয়নার দুঃখে সুখে সাক্ষী হিসাবে আজীবন তার পাশে থাকবে বলে প্রতিজ্ঞা করেছে। তুর্য তাচ্ছিল্য হাসল। নয়নার হাতে শপিং ব্যাগ তুলে দিয়ে চলে যেতে নিল। নয়না ঠিক সেই মুহূর্তে কি হলো? তুর্যের টি শার্টের পেছন দিকে খামচে ধরল। নয়নার মাথা তুর্যের পিঠে ঠেকিয়ে পড়ল। যাবেন না প্লিজ। থাকলে তো আমায় খারাপ ভাববে। আমি নির্বোধ, এবারের মতো ক্ষমা করুন। আমি কে ক্ষমা করার? যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো সম্পর্ক নেই। জিদ দেখাচ্ছেন কেন?
আমার সম্পর্কে তো সবই জানেন। বুকে হাত রেখে বলো তো, আমায় বিশ্বাস করো কি না? মিথ্যা বলি। হুম। আপনার কাছাকাছি থাকলে শান্তি পাই না, দূরে গেলে ছটফট করি না, আপনার অনুপস্থিতিতে বুকে ব্যথা হয় না, আপনার কথা ভেবে হাত পা নিষ্পিস করে না, আপনার কথা শুনলে শুনতে ইচ্ছে করে না। তুর্যের ঠোঁটে তৃপ্তির হাসি। চোখ বন্ধ করে সময়টাকে অনুভব করতে লাগলো সে। এদিকে নয়নাও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তুর্যের থেকে কিছুটা দূরে সরে বলল, আজ সন্ধ্যায় থাকবেন না? তুর্য নয়নার দিকে তাকিয়ে উত্তর দিল, যদি আমার জন্য সাজো তবে আসবো। নয়না নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি অপেক্ষায় থাকবো। সন্ধ্যা লগ্নে আকলিমার বাড়ির সামনে উপচে পড়া ভিড় জমে আছে। লোকের মাথা লোকে খাচ্ছে। বড় বড় দুইটা পুলিশের গাড়ি থেমেছে বাড়ির সামনে। আজ মাহবুব শিকদারের রেখে যাওয়া বডিগার্ডরাও উধাও। কোথায় গেছে কে জানে, নাকি পুলিশের ভয়ে পালিয়েছে। এত মানুষের ভিড় সাথে পুলিশের আগমন, ব্যাপারটা অদ্ভুত নয় কি? মাহবুব শিকদার মানুষ ডিঙ্গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। অতিরিক্ত মানুষের বিলের শব্দ দূষণের সাথে বায়ু দূষণও করছে। মুখে মাস্ক চেপে মাহবুব শিকদার খুব কষ্টে ভেতরে ঢুকেন। নয়নার ফুপা মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। আকলিমা পাশেই জমিনে পড়ে আহাজারি করে কাঁদছে। মাহবুব শিকদার সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছে। বাসারকে তার ঘর থেকে কয়েকজন ধস্তাধস্তি করে বাহিরে নিয়ে আসলো। বাসার বারবার বলছে, ছেড়ে দাও। কে ছাড়বে বাসারকে? আর মাসুদি বা কোথায়? কয়েকজন মধ্যে কাকুলি ফার্নিচারের মালিক সোহেল রহমানও ছিল। ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে আছে। মাহবুব শিকদার বুঝতে পারলেন পরিবেশ খুবই গরম। তখন শুনতে পেলেন একজন ভদ্রলোক বলতে শুরু করলো, টাকা দিতে পারবেন না তাহলে লাখ টাকার খাট নিয়েছেন কেন? নিয়েছেন তো নিয়েছেন, খাটটাও ভেঙে ফেলছেন। আরে আজ তো থাকলেও তো বিক্রি করে টাকা উসুল করতে পারতাম। মাহবুব শিকদারের চোখে মুখে আশার আলো ছড়িয়ে পড়লো। সে এগিয়ে সে প্রশ্ন করলো, ঘটনা কি ভাই? ভদ্রলোক বলল, কি বলবো ভাই, ব্যবসায়ীদের কষ্ট। এই বেটা বলছিল বাড়িতে যদি পালক দিয়ে আসি তাহলে টাকা পেমেন্ট করবে। অগ্রিম 20,000 টাকা দিয়েও এসেছিল, কিন্তু বাড়িতে আসার পর স্বামী স্ত্রীর মধ্যে মিল না হয় আমার লোকদের ইচ্ছামতো পিটিয়ে তাড়িয়ে দিল। টাকা চাওয়াতে আরও কয়েকটা মেরে বের করে দিল। আবার কি বলল, আমার ব্যবসা নাকি একবার লাটে উঠাই দিবে। এতটুকু কথা কি কম ছিল? উপায়ন্তর না পেয়ে আমি পুলিশ নিয়ে আসলাম। হয় বেটা টাকা দিবে, না হলে পুলিশের মার খাবে। খুবই দুঃখের বিষয়। মাহবুব শিকদার তাদের কষ্টে কষ্টিত হলো। চোখ থেকে চশমা খুলে বলল, বেন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। দরজা কড়াঘাতে এই শব্দ হচ্ছে, সাথে নয়নার বুকে ধুকপুক আওয়াজও বাড়ছে। শাড়ি পরিহিতা নয়নার চোখ খিচে বন্ধ করে রেখেছে। সে কোনো ক্রমে দরজা খুলবে না বলে পণ করেছে। হলুদের অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে। আজ নয়না সেজেছে, চোখে মোটা করে কাজল লাগিয়েছে, ঠোঁট জোড়ায় লাল রঙের লিপস্টিক দিয়েছে। এতটুকুতেই অসরা লাগছে। হলুদের দিনে হলুদ শাড়ি না পরলেই নয়, তুর্যের পছন্দের প্রশংসা করতে হয়। নয়নার গায়ে হলুদ রং ফুটে উঠেছে। নয়না অস্বস্তিতে দুই হাতের তালু ঘষছে। সেটা হর করতে পারছে না। দরজার অপর পাশে তুর্য দাঁড়িয়ে আছে, তাই তো লাজে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর মিছিলের কণ্ঠস্বর নয়না শুনল, শুনছিস নয়না, তুর্য ভাই এসেছে, তোর হলো নাকি? নয়না ফিসফিস করে উত্তর দিল, ওনার জন্যই তো বের হচ্ছি না রে মিছিল, তুই বুঝবি না। মিছিল আরো কয়েকবার দরজায় করাঘাত করে চলে গেল। ভাইয়ের বিয়ে মিছিলের মতো কাজ। তুর্যা অদূরেই দাঁড়িয়েছিল। নয়নাকে ডাকার জন্য কয়েকবার করাঘাত করেছিল, কিন্তু আফসোস মেয়েটা দরজা খুলল না। ইতিমধ্যে মিছিল নয়না ও তুর্যের সম্পর্কে সমস্ত ঘটনা তার পরিবারকে জানিয়েছে। সবাই নয়না সুখী খুশি। তুর্যকে পরিবারের একজন মনে করে নিয়েছে। বিগত 2 দিন এর জন্যই তুর্যর মিছিলদের বাড়িতে আনাগোনা নিয়ে কেউ কিচ্ছু বলছে না। তুর্য এবার নিস্তব্ধে দরজার কাছে এসে দাঁড়ালো। সে জানে নয়না দরজার কাছেই দাঁড়িয়ে রয়েছে। তুর্য বুক ভরা নিঃশ্বাস ফেলে নয়নাকে ডাকলো, নয়ন, চলে যাব? তৎক্ষণাৎ দরজা খুলে গেল। তুর্যের চক্ষুদ্বয়ের সামনে প্রদর্শিত হলো হলদে কর্নার। আচ্ছা, আজ হলুদ কার? প্রশ্নটা করা অযাচিত, কেননা তুর্যের মনে প্রাণে নয়না ছাড়া আর কেউ ধরা দিবে না। নয়না নত মুখে এদিক সেদিকে তাকাচ্ছে, ভুলেও একটি বারের জন্য তুর্যের দিকে তাকাচ্ছে না। এদিকে তুর্য পলক ফেলার কথা বেমালুম হয়ে নয়নাকেই দেখছে। শাড়ি পরিহিতা নয়নাকে আজ প্রথমই দেখা।
লাল রঙা মুখশ্রীতে হালকা শ্বাসচর্চা। সূর্য বুকে হাত রেখে বলল, ওহে রূপসী, আমি ক্ষণে ক্ষণে হারিয়ে যেতে চাই তোমার আখিতে, আমার প্রেয়সী, আমার প্রেমময়ী। তুমি কি জানো, তোমার চেহারার মায়ায় প্রতিনিয়ত ডুবে যাচ্ছি, ফেরাতে পারছি না গো মনকে। নয়না দুই হাতে তালুর ঘর্ষণ করছে। এমন কাব্যিক কথায় প্রত্যুত্তরে কি বলতে হয়, তারা কি কাব্যিক ভাবে উত্তর দিতে হবে? নয়না মনে মনে ভাবছে, ডাক্তারটা এত ভালো কেন? তার প্রতিটা কথায় গভীরতা আছে। নয়নার জন্য তার আকুলতা সাময়িক সময়ের জন্য নাকি সারা জীবনের জন্য? প্রশ্নটা মনে আসতেই নয়নার চোখ তুলে তাকালো। তুই যে চোখে মুখে এই আকুলতা, নয়নার একটি কথা শোনার প্রবল আকাঙ্ক্ষা। নয়না মুচকি হেসে বলল, ডক্টর হঠাৎ কবি হলো কিভাবে? পেশা কি চেঞ্জ করে ফেলেছেন? তুজ গাঢ় চোখে তাকিয়ে উত্তর দিল, এক সর্বনাশীর প্রেমে পড়ে ডাক্তার এখন কবি হয়ে গেছে। মোহ কেটে গেলে আগের পেশাই ঠিক লাগবে। তুজ নিগুণ হেসে বলল, এই মোহ কখনোই কাটবে না, একবার ভালোবেসেই তো দেখো। যদি মন ক্ষুণ্ণ হয়, সাধারণ মেয়ের কপালে সুখ আসে না, বেদনাই তাদের নিত্যকার সঙ্গী। আমি সাধারণ, পছন্দ করিও সাধারণ। ওই সাধারণ মেয়ের সুখ দুঃখ ভাগাভাগি করতেই চাই, কিন্তু সে তো মন বুঝে না। তুর্যের মন শক্ত লোহার মতো, কোনো কথায় বাঁকানো যাবে না। কিন্তু নয়না যে সাহস পাচ্ছে না। একবার মনে হচ্ছে তুর্যকে আঁকড়ে ধরলে বাঁচতে পারবে, আর একবার মনে হচ্ছে তার জীবনে তুর্য আসলেও সে দুঃখের অতলে ডুবে যাবে। নয়নাও তুর্য পাছাপাছি হাঁটছে। সবসময় তুর্য এই সেই কথা বলে নয়নাকে লজ্জায় ফেলে দেয়, কিন্তু এখন সে নিশ্চুপ মনে। বিষয়টা নয়নার একদমই ভালো লাগছে না। সে যে কথা বলবে তারও সাহস হচ্ছে না। বারবার মাথা ঘুরিয়ে তুর্যকে দেখছে। নয়নার ভাবভঙ্গি তুর্য সবটাই খেয়াল করছে। নিজের মনকে সে আর আটকে রাখতে পারল না। পরিশেষে বলল, বাঁকা চোখে না তাকিয়ে সরাসরি দেখলে আমি মাইন্ড করবো না, যতই হোক আমার মন তো তোমার কাছেই বন্দি। তুই যখন ইচ্ছে এই মনকে পড়তে পারো। নয়না বেশ লজ্জা পেল। শাড়ির আঁচল কাঁধ বরাবর শক্ত করে ধরে পড়ল। তেমন কিছু না, আজ আপনাকে অন্যরকম লাগছে। কেমন? তুর্যের তৃষ্ণার্ত স্তর, নয়নার এক একটি কথা শোনার প্রবল আকুলতা। নয়না দাঁড়িয়ে গেল, তুর্যের হাত শক্ত করে ধরে পড়ল। আপনার হাতে হাত রেখে হাঁটলে কি আপনার সমস্যা হবে তুর্য? কতদিনের অপেক্ষা, কত আকুলতা, হাহাকার করা হৃদয় এই বুঝি শীতল হলো। তুর্যের বিশ্বাস হচ্ছে না তার শরীর হিম হয়ে আসছে। সে তো নয়নার মনের ভাবেই জায়গা করে নিতে চেয়েছিল। অবশেষে সে সার্থক হলো। খুব শক্ত করে নয়নার হাত ধরল সে, এতটাই শক্ত যে নয়না চাইলেই এই বন্ধন ছাড়তে পারবে না। নয়না তুর্যের প্রতি অভিমান করে বলল, চলে যাব না, তবুও ভয়। ভয় নয়, নিজেকে ঠিক রাখতে আপাতত তোমাকে প্রয়োজন। হাসপাতালে যাবেন না? তুর্য পাল্টা প্রশ্ন করল। তুমি বলা যায় না, আপনি তো পরকে বলে ডাকে, আমি পর বুঝি? নয়না উত্তর দিল, আপনি আমার হৃদয়ের সুপ্ত স্থান দখল করে নিয়েছেন, যে স্থানটা আমি বিশেষ জন্মের জন্য রেখেছিলাম। আপনি নিজেও জানেন না আপনি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট তুর্য। একসাথে এত ধাক্কা তুর্য হজম করতে পারছে না। আপাতত তার বুক ভরে নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। নয়নার কথা প্রত্যুত্তরে ভারী নিঃশ্বাস ফেলে বলল, হাসপাতালে যেতে হবে নয়ন, তোমার এরূপ আমার জান নিয়ে ফেলবে নয়ন। নয়না হাসলো, তুর্যের হাতের বন্ধন নরম করলো। নয়নার চোখে চোখ না মিলিয়ে এক প্রকার নয়নার থেকে পালিয়ে চলে গেল তুর্য। নয়না একাকী প্রিয় পুরুষদের চিন্তায় মগ্ন হয়ে থাকলো। আকলিমার বাড়িতে কান্নার রোল। বোরহান উদ্দিন টাকা নিয়ে থানায় ছুটেছেন। রিহানকেও হোস্টেল থেকে নিয়ে আসা হয়েছে। সে আপাতত ভাইয়ের উপর প্রচুর বিরক্ত। রিহান জানে তার ভাইয়ের মতো মুখোশধারী লোক পৃথিবীতে নেই, তবে সে যে এতটা নিচু পর্যায়ে চলে যাবে কে জানতো। আকলিমা ছেলের চোখে পাগল প্রায়, কি থেকে কি করেছে নিজেও জানে না। সে খেয়াল করলো তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর থেকে মাসুদা একবারও জন্য ঘর থেকে বের হয়নি। কিন্তু কেন? প্রশ্নটা মস্তিষ্কে হানা দিতেই আকলিমা ছেলেটা ঘরের দিকে এগিয়ে গেল। মাসুদাকে খুশি মনে আচার খেতে দেখে রাগান্বিত স্বরে বলল, এই মেয়ে, তোমার স্বামীকে যে বিনা কারণে পুলিশে নিয়ে গেছে সেই সম্পর্কে কোনো চিন্তা আছে? তুমি কিভাবে এখানে বসে বসে আচার খাচ্ছ? মাসুদা আচার চিবোতে চিবোতে উত্তর দিল, আপনারা তো আছেনই, তাই চিন্তা করছি না। আকলিমা ছেলেকে ভীষণ ভালোবাসে ঠিকই, কিন্তু যখন শাশুড়ির চরিত্রে থাকে তখন সে পুরো দরজার শাশুড়ির মতো ব্যবহার করে। মাসুদার হাত থেকে আচার বয়াম কেড়ে নিয়ে বলল, তোমার জন্যই আমার ছেলে থানায়,
টাকাটা দিয়ে দিলে কি হতো? মাসুদা এবার সোজা হয়ে দাঁড়ালো। আকলিমা দিকে আঙুল তুলে বলতে শুরু করলো। আপনার ছেলে আমাকে বাড়ি থেকে পালিয়ে এনে বিয়ে করেছে। আমার ভরণ পোষণের খেয়াল তো তারই রাখতে হবে। আমি তো এমন কোনো শর্তে বিয়ে বসিনি যে বিয়ের পর টাকার গদির উপর তাকে রাখবো। টাকার গরম দেখাচ্ছ? আমার ছেলে একবার আসুক, তোমাকে উচিত শিক্ষা দিব। মাসুদা আকলিমা থেকে এক ধাপ এগিয়ে বলল। কিভাবে শিক্ষা দিবেন? যেভাবে নয়নাকে প্রতিদিন মেয়েদের শিক্ষা দিতেন সেভাবে? আকলিমা বিস্ময় হয়ে গেল, অবিশ্বাসের সুরে বলল। তুমি নয়নাকে কিভাবে চেনো? মাসুদা রহস্যময় হেসে আকলিমার কাছে এসে ফিস ফিস করে বলল। ইটস সিক্রেট। উত্তরা কমিউনিটি সেন্টার 6 নম্বর সেক্টরে অবস্থিত। মারুফের স্ত্রী হেরাকে এখান থেকেই উঠিয়ে দেয়া হবে। মিছিলে কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে ইতিমধ্যে। বরপক্ষে সকলেই উপস্থিত হলেও উপস্থিত নেই নয়না ও তুর্য। তারা দুইজন আলাদা গাড়িতে আসবে। মিছিল বারবার তুর্যের ফোনে কল করেই যাচ্ছে, কিন্তু তুর্য ফোন তোলার খবর নেই। এই নিয়ে মিছিলে ক্ষোভের অন্ত নেই। সে ফোন হাতে নিয়ে বিড়বিড় করে পড়ল। নয়না আশিক হইয়া আমার বান্ধবীরে নিয়ে আনিছে। ভবিষ্যতে তোমাকে বাসরঘরে ঢুকতে দিব না ডাক্তার ভাইয়া। কতটা দুঃখ, কতটা কষ্ট নিয়ে মিছিল কথাটা বলল। তুর্য শুনতে পেলে কি অবস্থা করতো। এদিকে নয়না মুখ ফুলিয়ে গাড়িতে বসে আছে, তার পাশেই তুর্য মনের সুখে গাড়ি চালাচ্ছে। ভাবখানা এমন যেন সে রাস্তায় নয়, আকাশে উড়ে উড়ে গাড়ি চালাচ্ছে। নয়নার মান হওয়ার কারণ তুর্য। এই একরোখা জিদ্দি ডাক্তার নয়নাকে অস্বস্তিতে ফেলতে চার হাত পায়ে দাঁড়িয়ে থাকে। নয়নার খুব ইচ্ছে ছিল মিছিলের সাথে কমিউনিটি পর্যন্ত যাবে, কিন্তু বদ ডাক্তার মানলে তো। উল্টে নয়নাকে ফোর্স করছে তুর্যকে তুমি করে বলতে, যা নয়না কখনোই করতে পারবে না। এদিকে তুর্য নয়নার মুখ থেকে তুমি সম্বোধন না শোনা পর্যন্ত কমিউনিটি সেন্টারে যাবে না বলে পণ করেছে। উত্তরার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। নয়না কোনো কথাই শুনছে না, অগত্যা মুখ ফুলিয়ে বসে রইল নয়না। তুর্য তাদিকে মুচকি হেসে খালি গলায় কাঁদ হইল। ভালোবাসি বলে দাও আমায়, বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে যদি করো মিষ্টি এই ভুল। নয়না মুগ্ধ হয়ে গান শুনছে। এক ডাক্তার আর কি কি পারে খুব জানতে ইচ্ছে করছে। তুর্য হাসলো নয়নার মুগ্ধতা ছেয়ে যাওয়া মুখটা দেখে। নয়নাকে অস্বস্তিতে ফেলার জন্য একটু কেসে বলল। কবুল বলে দেখো, তোমার এই লাজ ভাঙার দায়িত্ব আমার। শুধু যে কাটাছেঁড়া করতে পারি তা ভেবে ভুল করো না মেয়ে, আমি কিন্তু আদরও করতে জানি। তুর্যের কথা শেষ হতেই নয়না ছি বলে তুর্যের হাতে আস্তে করে থাপ্পড় বসিয়ে দিল। তুর্য হু হা করে হাসতে লাগলো। নয়নাও মুচকি হাসে। সে এমন একজনের পাল্লায় পড়েছে যে নয়নাকে সর্বদা লজ্জায় ফেলে। নয়না বুঝতে পারছে তুর্য আজ তার মুখ থেকে তুমি সম্বোধন না শোনা পর্যন্ত এভাবেই চলতে থাকবে। অগত্যা নিঃশ্বাস আটকে নয়না বলল। কমিউনিটি সেন্টারে চলো তুর্য। তুর্য হঠাৎ করে ব্রেক কষলো। নয়নার দিকে তাকাতে নিলে নয়না তার চোখে হাত দিয়ে রাখলো। তুর্য স্মিত হেসে বলল। আজ তুমি বলেছ, কাল ভালোবাসিও বলবে। নয়না ভেঙচি কাটলো, বিড়বিড় করে বলল। বাঙালিরা বসতে চাইলে খেতেও চায়। সন্ধ্যা নামতে বেশি সময় বাকি নেই। এত সময় কিভাবে পেরিয়ে গেল নয়না বুঝতেই পারেনি। মেয়েরা যেভাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কান্না করে, নয়না ঠিক সেভাবেই কান্না করছে। তুর্য অধৈর্য চিত্তে সোফায় মারুফের সাথে বসে ছটফট করছে। মিছিলদের বাড়িতে নয়না সেদিনই না এলো। এত তাড়াতাড়ি 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। এই তো সেদিন ধুমধাম করে মিছিলদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলো। নয়না সেদিন আনন্দে দেখে মিছিলদের সাথে সাথে এসেও চঞ্চল পাখির মতো উড়েছিল। সারা বাড়ি আনাচে কানাচে নয়না মিছিলের হাস্যধ্বনি বাজছিল। এত তাড়াতাড়ি সময় ফুরিয়ে গেল। নয়না ভেবেছিল সে এখানেই থাকবে, কিন্তু তার ধারণায় এক বালতি পানি ঢেলে তুর্য সকাল থেকে এসে বসে আছে। নয়না যাবে না বলার উত্তরে শান্ত স্বরে বলেছে, এই বাড়ির ঠিকানা তোমার পরিবার জানে। আমি চাই না তারা তোমাকে খুঁজে বের করে আবারও সেই নরকে নিয়ে যাক। তুর্যর কথায় মিছিলের পরিবারের সবাই সহমত পোষণ করলো। এইসব দিকে মিছিল বেজায় খেপে গেল। বিদায়ের সময় নয়নার কাছে মিছিলেরও সেই কি কান্না। 2 বান্ধবীর কান্নায় কোরবানি হচ্ছে পুরো পরিবার। মারুফের স্ত্রী হেনার মনটাও খারাপ। এই কান্নার শেষ নেই তুর্য বুঝে গেছে। এক প্রকার অধৈর্য হয়ে সে উঠে দাঁড়ালো। নয়নার কাছে এসে বলল, মন হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ। আমাকে কি এখন বলাতে যাচ্ছ যে বউ কান্না করো না, আগামীকাল তো নিয়েই আসবো? আমার কিন্তু কথাগুলো বলতে কোনো সমস্যা নাই।
সূর্যের কথা শেষ হতেই সারা করে হাসি রোল পড়লো। নয়না কটমট চোখে সূর্যের দিকে তাকালো। সূর্যের এই মুহূর্তে ফাজলামো করতে ইচ্ছে করছে। নয়নার দুঃখ বুঝতে চাইছে না। সূর্য দাঁত বের করে হেসে পড়ল। চলো বউ। গাড়ি চলছে আপন গতিতে। নয়না নাক টেনে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। সূর্য নয়না দুঃখে ঘি ঢালার জন্য টিস্যু এগিয়ে দিল। নয়না তাতে তেতে উঠে সূর্যের পিঠে কিল বসিয়ে বলল, চল। মজা হচ্ছে? আমার দুঃখে আনন্দ পাচ্ছ? থাকবো না তোমার সাথে। গাড়ি থামাও, আমি থাকবো না তোমার সাথে। চলন্ত গাড়ি জোরে ব্রেক কষলো সূর্য। চোখ মুখে তার রক্তিম হয়ে গেল মুহূর্তে। নয়নার দিকে ফিরে দুই বাহু শক্ত করে ধরে পড়ল। তুমি কি চাও আমি নিঃশেষ হয়ে যাই? এই মেয়ে, আমাকে বোঝো না কেন? তোমাকে সময় কাটানোর জন্য সাথে রাখিনি, তোমাকে ভালোবাসি, সারা জীবনের জন্য নিজের করে রাখতে চাই। ড্যাম ইট। সূর্যের উঁচু আওয়াজ শুনে চমকে ওঠে নয়না। আঁখি জোড়ায় নেমে আসে অবাধ্য অশ্রু কণা। হেঁচকি তুলে কান্না করতে থাকে মেয়েটা। সূর্য স্টিয়ারিং এর উপর হাত দ্বারা আঘাত করে রাগ সংবরণ করার চেষ্টা করলো। সে নয়নাকে এভাবে কষ্ট দিতে চায়নি। নয়না তাকে ছেড়ে চলে যাবে শুনেই তো রাগ হয়েছিল। নয়না দুই গালে হাত রেখে কান্না থামাতে চেষ্টা করলো সূর্য। আই এম সরি লক্ষ্মীটি, রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমি কি করব? জড়িয়ে ধরবো? না থাক। তুমি কি মনে করবে? কান্না থামাও, না হলে। নয়না তুলছে হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে কপাল ঠেকালো। ক্ষণে ক্ষণে হেঁচকি তুলছে সে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মাথা তুলে বলল, এত সুখ আমার কপালে সইবে না সূর্য। আমাকে কেন এত ভালোবাসেন বলবেন? আমি তো সাধারণ একজন মেয়ে। আপনার মতো ডাক্তারের জন্য অন্য কেউ। নয়না কথা সম্পূর্ণ করতে পারলো না। তার আগেই তার ঠোঁট জোড়ায় সূর্য আঙুল রেখে বলল, হুশ, আমার অন্য কাউকে নয়, তোমাকে প্রয়োজন নয়ন। প্লিজ আমার হয়ে যাও নয়ন। নয়না অপলক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে রইল। সময়ের হিসাব তার অজানা। আপাতত এভাবেই সময় চলুক। কে জানে আগামীকাল যদি এই সময় না পাওয়া যায়। প্রায় 20 মিনিট পর নয়না দেখতে পেল গাড়ি ভাবনার বাড়ির রাস্তায় না ঢুকে অন্যদিকে যাচ্ছে। প্রশ্নবোধক চাউনিতে নয়না সূর্যের দিকে তাকালো। হেসে ফেলল সূর্য। ডান পাশে মোড় ঘুরিয়ে পড়ল। তোমার শ্বশুর বাড়ি যাচ্ছি নয়ন। নয়না কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। এই লোকটা এত ঠোঁটকাটা স্বভাবের কেন? ভালোভাবে বললে কি হচ্ছিল না? বললেই তো পারতো যে নয়না আমাদের বাড়ি গাড়ির দেয়াল সব দেখাবে নিয়ে যাচ্ছে। তা না বলে ডিরেক্ট শ্বশুর বাড়ি যাওয়ার কথা। অসভ্য নির্লজ্জ ডাক্তার। মনে মনে শত কথা আওড়ালেও জোরে বলতে পারল না নয়না। গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে মার্তা বাজার অবস্থিত। বাজার থেকে ডানে মোড় টানলো সূর্য। প্রায় 2 মিনিট পরে সবুজ ঢাকা একটি বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামালো সে। ইশারায় নয়নাকে নামতে বলে নিজেও নামলো। সূর্য এগিয়ে এসে নিজেই গেট খুলে দিল। নয়না সূর্যের পিছু পিছু হাঁটছে। বাড়ির আশপাশ দেখে মনে হচ্ছে বাড়িটা একদম নতুন তৈরি করা হয়েছে। 3 তলা বিশিষ্ট বাড়ির সম্মুখে ছোট ছোট গাছ লাগানো হয়েছে। এখানে নিয়মিত পরিচর্যা করা হয়, কিন্তু কে করে? নয়না আশেপাশে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে সূর্য তাকে রেখে অনেকটাই সামনে এগিয়ে গেল। নয়না এক প্রকার দৌড়ে সূর্যকে ধরে বাড়ির ভেতর প্রবেশ করালো। বাহির থেকে যতটা সাধারণ মনে হয়েছে বাড়ির ভেতরটা ততই অসাধারণ। আভিজাত্যপূর্ণ বাড়ির আসবাবপত্র দেখে নয়না মুখ হাঁ করে রইল। ডুপ্লেক্স বাড়ি নয়নার প্রথম দেখা। মাথার উপর বড় ঝাড়বাতি দেখে বিস্ময় হয়ে তাকিয়ে রইল। সূর্য সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে গিয়েছিল। নয়নাকে থামতে দেখে পিছন ফিরল। নয়নার বিস্ময়কর তাকানো দেখে বেশ লাগছিল তার কাছে। তাই তো মুঠো ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। নয়নার নড়াচড়া না দেখে বলল, দেখা হয়েছে, চাচ্চু অপেক্ষা করছে। লাজুক হেসে নয়না সিঁড়িতে পা দিল। 3 তলায় পৌঁছে সূর্য সরাসরি দক্ষিণ পাশে চলে গেল, যেখানে মাহবুব সিকদার বিশ্রাম নিচ্ছিলেন। নয়না তখনও মাহবুব সিকদারের ব্যাপারে অজ্ঞ। ঘরে প্রবেশ করতেই সূর্য তাকে ডেকে পড়ল। এবার তো কথা বলবে আমার সাথে চাচ্চু? নাও, তোমার মেয়েকে নিয়ে এসেছি। মাহবুব সিকদারকে দেখে নয়নার অবাকের অন্ত নেই। মুখে হাত রেখে বলল, ডাক্তার আঙ্কেলই সূর্যের চাচা। মাহবুব সিকদার এগিয়ে এসে বলল, হ্যাঁ রে মা, সূর্য তোকে আমার কথা বলেনি? নয়না আর চোখে সূর্যকে দেখে বলল, বলেছে, কিন্তু আপনি যে চাচ্ছু তা বলেনি। সূর্যের দিকে মিছে রাগ নিয়ে মাহবুব সিকদার তাকালে সে মাথা চুলকে বলল, সেভাবে জিজ্ঞেস করিনি তাই। মাহবুব সিকদার বেশি কথা বাড়ল না। নয়নার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে রেস্ট করো, আমাকে একবার হাসপাতালে যেতে হবে, কিছু লাগলে সূর্যকে বলো। সূর্য নয়নাকে নিয়ে পশ্চিম পাশটায় এসে দাঁড়ালো। পাশাপাশি 2 ঘরের মধ্যে দ্বিতীয় ঘরটার দিকে ইশারা করে বলল, আজ থেকে এই ঘরে থাকবে, কিন্তু তা কিছুদিনের জন্য। নয়না বোকার মতো উত্তর দিল, তারপর কি ভাবনা আপুর বাসায় চলে যাব? সূর্য দুষ্টু হেসে নয়নার উদ্দেশ্যে বলল,
না গো কলিজা, তারপর তো তুমি আমার সাথে থাকবে বিয়ের পর। নয়না চোখ বড় করে তুর্যের দিকে তাকিয়ে রইল। এই ডাক্তারটা এত নির্লজ্জ কেন? তুর্য হাসতে হাসতে ঘরের ভেতরে প্রবেশ করতে করতে বলল, হাসপাতালে যেতে হবে নয়ন, ফ্রেশ হয়ে এক কাপ কফি আনবে প্লিজ। নিচতলায় বাম পাশে রান্নাঘর। তুর্যের হুটহাট আবদারে নয়না আলাদা সুখ অনুভব করে। মানুষটা একটু ঠোঁট কাটা স্বভাবে, কিন্তু সে জানে তা নিতান্তই নয়নার কাছে। তুর্য একান্তই তার পছন্দের পুরুষ, ভালোবাসার পুরুষ। কাউকে ভাগ বসাতে দিবে না নয়না। নিজের ভাবনার মুচকে হাসলো নয়না। সেও তুর্যের মতো পাগল হয়ে গেছে। প্রায় 1.5 দিনের মাথায় বসারকে পুলিশদের কাছ থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয় বোরহান। লজ্জায় তার মাথা কাটা গেছে। নিজের ছেলের বিয়ের ব্যাপারেও সে জানতো না। আকলিমা বিশেষ কিছু কথায় কখনো জানায় না। এমন একটা বড় কাণ্ড ঘটিয়েছে সেটাও জানতো না। যদি টাকার ব্যাপার না হতো, এদিকে নয়না 2-3 সপ্তাহ নিখোঁজ। আদৌ বেঁচে আছে কিনা কে জানে। বাড়িতে প্রবেশ করতেই বাসার সর্বপ্রথম নিজের ঘরের দিকে এগিয়ে যায়। মাসুদা তখন গুনগুন করে গান গাইছিল আর মাথায় চুল আঁচড়াচ্ছিল। বাসার কোনো কথা না বলে মাসুদার চুলের মুষ্টি ধরে বাহিরে নিয়ে আসলো। রাগে থরথর করে কাঁপছে। এক পর্যায়ে বলতে শুরু করলো, সেদিন ওই লোককে টাকা দিলি না কেন? মাগে আমাকে পুলিশে নিয়ে গেল, তখন ফিরালি না কেন? এক্ষুনি টাকা দিবি, নয়তো তোকে মেরেই ফেলবো। কথা শেষ হতেই বাসার মাসুদাকে মারার জন্য উদ্যোগ হলে বোরহান বাধা দেয়। বাসারের হাত থেকে মাসুদাকে ছাড়িয়ে উল্টে বাসারের গালে থাপ্পড় বসায়। আকলিমা তেড়ে আসছিল স্বামীর দিকে। বোরহান আকলিমার গালেও থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলতে শুরু করলো, তোর জন্য আমার সন্তানরা আজ বিপদে। তোকে করুণা করে বিয়ে করেছিলাম যেন এই অবৈধ বাচ্চা বৈধতা পায়। নিজের সন্তানের মতো আগলে রেখেছিলাম, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম। আগাছা কেটে দিলে যেমন কিছু গাছ পরিষ্কার হয় না, তেমন জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। তুই প্রমাণ করে দিলি তোর আর তোর ওই লম্পট প্রেমিকের রক্ত একই ছেলের শরীরে বয়ে বেড়াচ্ছে। ভাবির কথায় যদি তোকে বিয়ে না করতাম তাহলে পচে গলে মরতি। এই জন্য তুই নয়নিকাকে দেখতে পারছিস না, তাই না? মেয়েটাকে মেরে ফেললি তো। দেখছিস, পাপ কখনো পাপকেও ছাড়ে না। তোর সামনে তোর পরিবার আজ ছিন্ন ভিন্ন। এত বছর পর কঠিন সত্যের মুখোমুখি হয়ে আকলিমা দেওয়াল ঘেঁষে জমিনে বসে পড়ল। বাজারও স্তব্ধ প্রায়। সে অবৈধ সন্তান বারবার একটাই মস্তিষ্কে ঘুরছে। এত কিছুর মধ্যে মাসুদা হাউমাউ করে কান্না শুরু করে দিল। তার আহাচারিতে পড়া প্রতিবেশী হ্যাক হয়ে গেল। কেউ কেউ এসে বাড়ির পরিস্থিতি দেখে প্রশ্ন করলো, ব্যাপারটা কি? মাসুদা তখন আহাচারি করতে করতে বলল, আমার স্বামী যৌতুকের টাকা এনে দেয়নি বলে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। পাড়া প্রতিবেশীরা চিচি করতে শুরু করলো। বাসার অবাক হয়ে পড়ল। আমি কখন বললাম? উত্তরে মাসুদা বাঁকা হাসলো। তিমিরাচ্ছন্ন পৃথিবী, নিস্তব্ধতায় ঘেরা চারপাশ। বন জঙ্গল থেকে প্যাঁচা ও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আজকাল শেয়াল রাতের সাথে দিনের আলোয় লোকালয়ে ঘোরাফেরা করে। চোখের সামনে গল্পের বইয়ে পড়া কাল্পনিক শেয়ালকে দেখে অনেকেই চমকায়, আবার অনেকে ভয়ে উল্টে দৌড় লাগায়। নয়নার এই মুহূর্তে কঠিন একটা কাজ করতে ইচ্ছে করছে। ঘন জঙ্গলে এই রাতে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। একাকী সে কি বা আর করবে। বারান্দায় বসে গুনগুন করে গান গাইছে। সময়ের হিসেব তার জানা নেই। রাত্রির ঠিক কয়টা বাজে খবর নেই। সন্ধ্যায় তুর্যর কাছ থেকে একটা ইমার্জেন্সি কল আসায় দ্রুত হাসপাতালে যেতে হয়েছে। কিছুক্ষণ পর মাহবুব শিকদারও চলে যান। সেই থেকেই সে তুর্য ছাড়া একা সময় কাটাচ্ছে। বারান্দার ফ্লোরে মুঠোফোন পড়ে আছে। নয়নার নজর সেদিকেই গেল। 15 মিনিট অন্তর অন্তর ফোনে আলো জ্বলে উঠছে। নয়না স্মিত হেসে রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে তাড়াহুড়োর স্বর শোনা গেল, এখনো বারান্দায় বসে আছো? তুর্য অপর পাশ থেকে ধমকে সুরিয়ে পড়ল, তুমি কি চাইছো? রোগী দেখে তোমার কাছে চলে আসি? বুঝতে চেষ্টা করো না কেন লক্ষ্মীটি? আমি শান্তিতে রোগীদের সেবা করতে পারবো তখনই যখন তুমি ঠিক থাকবে। নয়না মুচকি হাসল। বারান্দা থেকে ঘরে এসে থাই গ্লাস লাগিয়ে দিল। বিছানায় আরাম করে শুয়ে বলল, আমি তো ঠিকই আছি। কোথায় ঠিক থাকলে? একা একা ঠিক থাকা যায়? ডর ভয় নাই নাকি? এই নয়ন শোনো। বলো। আমি কি চলে আসবো? সূর্যের কথা শুনে নয়না ফিক করে হেসে ফেলল। সূর্য এমন ভাবে কথা বলছে যেন নয়না তার বিয়ে করা বউ। নয়না নিজের ভাবনায় থতমত খেয়ে গেল। লজ্জায় মুখখানা লাল টকটকে হয়ে গেল। বালিশে মুখ গুজে মিনমিন করে বলল,
আমার ঘুম পাচ্ছে তুর্য। তুর্য নিশ্চুপ হয়ে গেল, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর তার মাতাল স্বর ভেসে আসলো, ঘুমাও প্রিয়া, তোমার ঘুমের শব্দ শুনে আমি রাত পার করি। নয়না চোখ খুলে ফেলল, উঁচু আওয়াজ করে বলল, আশ্চর্য, আমি কি ঘুমের মধ্যে নাক ডাকি নাকি? আশ্চর্যের কিছু নেই নয়না, স্লিপিং বিউটিকেও খুব সুন্দর লাগছিল। তিনি দীর্ঘ শুয়েছিলেন, কখনো বৃদ্ধ হননি, এবং তার প্রিন্স চার্মিং পাওয়ার জন্য তাকে নাক ডাকা ছাড়া আর কিছুই করতে হয়নি। নয়না উচ্চস্বরে হাসলো, তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিল, তাহলে তো আমারও প্রিন্স চার্মিং এর জন্য নাক ডাকা শুরু করতে হবে। তোমার প্রিন্স তোমাকে এমনিতেই ভালোবাসে, তার জন্য নিজেকে পরিবর্তন হয়। নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করো। তোমাকে পাওয়ার আকুলতা বিশাল পর্বতের চেয়েও উঁচু। রাত যত গভীর হচ্ছে, প্রেমিক যুগলের কৌশলাপন ততই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বুকে প্রেমিক পুরুষ তুর্যের মতো হলে নয়নার মতো মেয়ের দুঃখের অবসান হতো। প্রভাতের আলো ফুটতে আকলিমা নড়ে চড়ে বসে, সূর্যের আলো ঠিক তার চোখের উপর পড়ছে। চোখ খুলতেই বোরহান উদ্দিনের অবয়ব ভাসমান হলো আকলিমার চোখের সামনে। বোরহান উদ্দিন ব্যাকপ্যাক করে তৈরি হয়ে নিয়েছে। আকলিমা উঠে স্বামীর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? রিহানকে নিয়ে চট্টগ্রামে চলে যাচ্ছি। আকলিমা বোরহানের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে পড়ল, রিহানকে নিয়ে যাচ্ছ মানে? আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে দেব না। বোরহান হাসলো, আকলিমার হাত ঝাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, খবরদার ওই খারাপ মুখে রিহানের নামও উচ্চারণ করবে না। এত যদি ছেলে ছেলে করো, তবে কেন ছেলেটাকে অসুস্থ অবস্থায় হোটেলে পাঠিয়ে দিলে? কেন নিজের সন্তানকে দূরে রাখলে? আকলিমার কাছে এর উত্তরটাই, সে তো বাচ্চাদের বুদ্ধিতে এই কাজ করেছিল। সে মিনমিন করে বলল, বাসার বলেছিল। বাসার বাসার বাসার, তুই থাক তোর পাপের ফল নিয়ে। রিহান চলো বাবা। ছোট্ট রিহান বুঝ ক্ষমতা ভালো, ভালো খারাপ বুঝেও আকলিমার কাছে সে জড়িয়ে ধরে পড়ল, আমি মানুষের মতো মানুষ হয়ে ফিরবো মা, বাবাকে ভুলে যাব না। বাবার সাথে চলে যাওয়ার সিদ্ধান্তটা আমার। আকলিমা বাকরুদ্ধ, মাথা চক্কর দিয়ে উঠছে। এই শোক সে কিভাবে কাটাবে? বোরহানের হাতে পায়ে ধরল সে, অনুরোধের স্বরে পড়ল, এমন শাস্তি দিও না, রিহানকে রেখে যাও। বোরহান শুনল তো, আকলিমার হাত ঝাড়া দিয়ে ফেলে বাড়ি থেকে বের হয়ে গেল। দরজার আড়াল থেকে মাসুদা সবটাই দেখল, তার চোখে মুখে ক্রূর হাসি। ফিস ফিস করে পড়ল, বদলা তো মাত্র শুরু, এখন কত কিছু বাকি আছে। আস্তে আস্তে বুঝবে মেয়েদের সম্মানে হাত দেওয়ার নির্মম পরিণতি কেমন হয়। বাসার লোকে বলে প্রেমিকা পটানোর আগ পর্যন্ত অথবা বিয়ে করার আগ পর্যন্ত নাকি প্রেমিকের বা স্বামীর হাতে ঢের সময় থাকে, কিন্তু পটে গেলে বা বিয়ের পর তাদের সময় কোথায় চলে যায় কে জানে। বিগত এক সপ্তাহ ধরে নয়নায় তুর্যর প্রতি সেই কি অভিমান। নয়নাকে কাছে নিয়ে আসার আগ পর্যন্ত সবই ঠিক ছিল, তুর্যর সময়ও ছিল অনেক, নয়নাকে একা রাখেনি কখনো। অথচ নয়নাকে কাছে আনার পর থেকে সাহেব একদম পরিবর্তন হয়ে গেছে। সারা রাত হাসপাতালে কাটায় আর সারাদিন ঘুমে। নয়নার সাথে সময়ের হিসেব করে সাক্ষাৎ হয় তার, কথাও হয় অল্প স্বল্প। ভাবখানা এমন যেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয়নার সাক্ষাৎ করতে এসেছে। সীমিত সময় কথা বলেই ডাক্তার সাহেব চলে যাচ্ছে। গতকালই তুর্যের রাতে ডিউটি শেষ হলো, আজ তার ছুটি, আগামীকাল থেকে দিনে ডিউটি শুরু হবে। সাথে তুর্যের ব্যস্ততাও। সাধারণত তুর্য ছুটির দিনেও হাসপাতালে কাটাতো, কিন্তু নয়না তার জীবনে আসার পর থেকে ছুটির দিনটার জন্য অপেক্ষা করতে থাকে। দুপুর পর্যন্ত একটানা ঘুমিয়ে তুর্য নয়নাকে খুঁজতে শুরু করলো। 3 তলায় নয়নাকে না পেয়ে নিচে আসলো। 1-2 বার নয়নার নাম ধরে হাঁক ছাড়লো, কিন্তু আশানুরূপ কোনো সাড়া পেল না। তুর্যর মনে ভয় ঢুকলো, নয়নার কিছু হয়ে যায়নি তো। তাড়াহুড়োয় সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেতে খেতে বেঁচে গেল। রান্নাঘর থেকে টুংটাং পাতিলের শব্দ ভেসে আসছে। তুর্য সেদিকে আগালো। পোলাওয়ের ঘানে তুর্যের নাকে বাড়ি খেলে লম্বা নিঃশ্বাস নিয়ে হাসলো। নয়না তখন পেঁয়াজ বেরেস্তা পোলাওর উপর ছিটিয়ে দিচ্ছে। তুর্যের আগমনে তার কোনো ভাবান্তর হলো না। তুর্যকে ইগনোর করে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আহত দৃষ্টিতে তুর্য প্রিয়তার দিকে তাকিয়ে আছে। খানিকটা কেসে নিজের উপস্থিতি জানান দিচ্ছে, কিন্তু কেউ শুনলে তো। অবশেষে ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করে তুর্য বলতে শুরু করলো, কি করছো আমার না হওয়া বউ?
আগুনের উপর ঘি ঢেলে দিয়ে তুর্য দুষ্টু হাসল। নয়না গত্য নড়াচড়া করছিল। খুন্তিটা তুর্যের দিকে এগিয়ে এনে বলল, একদম উল্টাপাল্টা সম্বোধন করবে না তুর্য। তুর্য বুক হাতে রেখে দেয়ালে হেলান দিয়ে পড়ল। হাই, তোমার সুরে আমার নামটা কি কিউট শোনায়। তুর্য লজ্জায় লাল হওয়ার ভাব দেখে নয়নার রাগ নিমেষে উধাও হয়ে গেল, কিন্তু সে বাহিরে তা প্রকাশ করল না। নিচে রাগ দেখিয়ে পড়ল, হাসপাতাল যাবে না? যাও যাও, জলদি তৈরি হয়ে নাও, নয়তো তোমার ইয়ং মেয়েরা যারা রোগী সেজে বসে আছে তারা তোমার দেখা না পেলে আরো অসুস্থ হয়ে যাবে। নয়নার কথায় তুর্যের ভীষণ হাসি পেল। মেয়েটার মনে এসব চলে। দুষ্টু সুরে বলল, আর ইউ জেলাস নয়ন? নয়না থতমত খেল, মনকে প্রশ্ন করলো, সত্যি কি সে জেলাস? তুর্যের মুখোমুখি না হওয়ার জন্য চেহারা আড়াল করে উত্তর দিল, হয়ে গেছে। তুর্য বলল, মেয়ে, তুমি হিংসার অজুহাত না খুঁজে ভালোবাসার অজুহাত খুঁজো। নয়না মুখ বাঁকিয়ে বলল, নিজের মানুষটাকে অন্য কেউ দেখবে তা পৃথিবীর কোনো নারী সহ্য করবে না। আমি সত্যি কি তোমার পুরুষ নয়ন? এতদিনেও বুঝলে না? মুখে না স্বীকার করলে কিভাবে বুঝি? সব কথা মুখে বলতে নেই। আশেপাশের অপর পাশের মানুষটার জন্য মনের কোণে আলাদা স্থান আছে, তা বুঝে নিতে হয়। তুর্য গভীর নয়নে নয়নাকে দেখছে। নয়নার কাছে সে রান্নাঘর থেকে বের হতে নিলে তুর্যের চোখের গভীরতা দেখে লজ্জা পেল। তুর্য চোখের উপর এক হাত রেখে বলল, এভাবে তাকাবে না, আমার অস্বস্তি হয়। তুর্য হেসে নয়নার হাতে ওষ্ঠ ছুঁয়ে দিল। সহসা প্রেমিকের প্রেময় প্রথম স্পর্শে নয়নার শরীরের শিরা উপশিরা টনটন করে উঠল। হাত সরিয়ে তুর্যকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। তুর্য তাদেরকে বিড়বিড় করে বলল, আর অপেক্ষা নয়, তোমাকে বৈধতায় আবদ্ধ করার সময় হয়ে গেছে নয়ন। বিগত 15 দিনে ধকল কাটিয়ে সোজা হয়ে দাঁড়ালো বাসার। 1 লক্ষ টাকা পরিশোধ করতে কত কিছু করতে হয়েছে তাকে। তার উপর মাসুদার আবদার পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। লোভে পাপে মৃত্যু প্রবাত্রী মর্মার্থ পাশার প্রতিনিয়ত বুঝতে পারছে। এখন তার বাড়িতে যেতে ভালো লাগে না। সারাদিন পথে ঘাটে ঘুরে বেড়ায়, গভীর রাতে বাড়িতে ঢুকে। গাজীপুর রেলওয়ের পাশেই মন্দির। মন্দিরের সামনে গেটের পাশে কালিদাস নামক একজন দাদা নিমকি বিক্রি করে। এই ব্যবসা তাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। বছর 20 টাকা নিমকি কিনে নিল। তার মনে পড়ে গেল নয়নার কথা। প্রথম নয়না বাসারকে ভাই ভাই বলে বেড়াতো। একদিন বাসার ঘরে বসে ফুল সাউন্ডে গান শুনছিল। নয়না কোথায় থেকে বাসার ঘরে আসলো, বাসারের কাছে এসে পড়ল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।